This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে। আইপ্যাক কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে ইডির মামলা শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ইডির আজ শুনানি। মুখ্যমন্ত্রী ডিজিসিপির বিরুদ্ধে 22টি ধারার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, গতকাল আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তৃণমূল কংগ্রেস তারা ধাক্কা খেয়েছে, ইডি সাময়িক স্বস্তি হলেও পেয়েছে, কিন্তু যদি সত্যি সত্যি এই আইনি লড়াইয়ে জিততে হয় তাহলে ইডিকে তাকিয়ে থাকতে হবে সেই সুপ্রিম কোর্টের দিকেই। গতকাল তো এখানে আড়াইটা থেকে গোটা রাজ্যের নজর ছিল হাইকোর্টের দিকে। আজকে কখন শুনানি এবং ইডির হাতে অস্ত্র কি কি? দেখো, বিচারপতি বিপুল এম পাঞ্চালি এবং প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই মামলা তালিকাভুক্ত হয়েছে। এটি 17 নম্বর কোর্ট এবং 17 নম্বর কোর্টে 27 নম্বর আইটেম অর্থাৎ 27 নম্বর মামলার শুনানি রয়েছে। অর্থাৎ সকাল 10:30 থেকে কোর্ট শুরু হওয়ার পর কিছুটা বেলার দিকেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইডির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কার্যত বেনজির। যখন ইডির তল্লাশি চলছিল প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে, সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে, অর্থাৎ যেখানে ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সাউথ, তাদের সঙ্গে নিয়ে সেখানে তিনি ঢোকেন। তিনি তল্লাশি জোর করে থামান এবং তিনি সমস্ত নথিপত্র, প্রমাণ, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস জোর করে তিনি নিয়ে সেখান থেকে চলে যান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোট আনকোট ডাকাতির ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে, কারণ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা সশস্ত্র ছিলেন। আর এক্ষেত্রে ইডির বক্তব্য যে তারা যদি এক্ষেত্রে কোনো রকম সুরাহা না পায়, সুপ্রিম কোর্ট যদি এক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে সারা দেশে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তদন্ত হবে, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এইভাবে জোর করে তারা তদন্ত থামাতে পারে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম নয়, এর আগেও একাধিকবার একইভাবে ইডি এবং সিবিআই এর তদন্তে বাধা দিয়েছেন এবং সেই ঘটনার নজির বিস্তারিতভাবে পিটিশনে উল্লেখ করা হয়েছে। অপর দিক থেকে আমরা দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে একটি ক্যাভিয়েট ফাইল করা হয়েছে, অর্থাৎ যদি ইডির বক্তব্য শুনতে হয় তাহলে রাজ্য সরকারের বক্তব্য শুনে তবেই কোর্টকে ডিসিশন নিতে হবে। আর ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি অভিযোগ করেছিলেন যে কেন তিনি সেখানে গিয়েছিলেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নথি, ভোটের যাবতীয় তথ্য সমস্ত কিছু ইডি চুরি করছে, সেই কারণেই তিনি সেখানে গেছিলেন। কিন্তু গতকাল সেই অবস্থান কলকাতা হাইকোর্টে কার্যত নিষ্পত্তি হয়ে গেছে। ইডি জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম নথি নিয়ে যায়নি। আর তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ইডি তুলবে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা প্রতিরক্ষার হাতিয়ার কি হবে, সেদিকেই কিন্তু মূলত শুনানির গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ। যে আইপ্যাক আজকে কয়লা কেস, আগেকার কোনো কয়লা কেস, অনুপ মাঝি লালার কেস, সেই কেসে ইডি এসেছে, আপনার তো সেখানে কোনো কিছু হবার বিষয় নেই। আপনার তো এটা নর্মাল হচ্ছে ইনভেস্টিগেশন, আপনার তো সেখানে যাওয়া দরকার ছিল না, কিন্তু আপনি বরাবরই তাই করে এসেছেন। তাই আপনি সরকারি ইনভেস্টিগেশন বা রেডকে বাধা দিচ্ছেন, এটা একটা খুব খারাপ মেসেজ পাবলিকের মধ্যে গেছে। এবং আইনটা অন্য কেউ যাতে এই সাহসটা না করে, সেজন্য আপনাকে পানিশমেন্ট দেওয়াটা খুব দরকার। তাই জন্য ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারপর দেখা যাক কীভাবে কী করা যায়। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। 300 কোটি টাকা বেরোলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, ইডিসিবিআই গেল লিপস অ্যান্ড বাউন্ডে, যার কাছ থেকে মাল বাজেয়াপ্ত হলো তাকে জিজ্ঞাসাবাদ করলো। এইটাই যখন আমরা বলছি যে দেখো সেটিং কারে কয়, তখন এটা স্ক্রিপ্টেড এই ঘটনাটা ঘটানো হলো যে এটা সেটিং নয়, দেখো কীরকম লড়ে যাচ্ছে দুজনে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ব্যাংক জালিয়াতি মামলায় শহরে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
আলিপুর নিউ রোডের একটি বিলাসবহুল আবাসনের তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ছবি দেখাচ্ছে আপনাদের। আর্থিক তছরূপের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শহরে পাঁচটি জায়গায় হানা সিবিআই এর। আরো একটা বড় খবর, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন, গোটা রাজ্য দেখেছে তৃণমূল বিধায়কের নেতৃত্বে কিভাবে তার অনুগামীরা বিডিও অফিসে গিয়ে ভাঙচুর চালায়। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বেই তাণ্ডবটা হলো, কিন্তু বিডিওর অভিযোগের ভিত্তিতে এফআইআর নাম নেই ওই বিধায়কেরই। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার পর রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ফোনে কথা বলেন নির্বাচন কমিশন। পুলিশের ডিজিকে এফআইআর দায়ের করতে বলা হয়। বিডিওর অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল কর্মী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি 4 জনকে গ্রেফতার করেছে, কিন্তু খবর সেটাই যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অথচ উপস্থিত ছিলেন সেখানকার শাসক দলের বিধায়ক। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, বিডিওর সঙ্গে কথা হয়েছে বা ডিএম গোটা বিষয়টা নিয়ে কি কোনো মুখ খুলেছেন এখনো পর্যন্ত, বা জেলা কোনো বড় শীর্ষস্থানীয় কর্তা? কারণ তাদেরই তো একজন আধিকারিক মার খাচ্ছে, অথচ এফআইআর করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। দেখো, এই নিয়ে আমরা বিডিওর সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি কোনো ফোন কলে রিসিভ করেননি এবং কোনোভাবেই কোনো উত্তর দেননি। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু তিনি অভিযোগ করেছেন অজ্ঞাত পরিচয়। সেখানে বিধায়ক উপস্থিত ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা বাবলু ঘোষ উপস্থিত ছিলেন, যারা সর্বসময় আনাগোনা করে। এই বিডিও যিনি রয়েছেন, এই বিডিও কিন্তু প্রায় 3 থেকে 4 বছরের উপর রয়েছেন এই ফারাক্কা ব্লকে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বিধায়ককে চেনেন না। এই বাবলু ঘোষ যিনি এখানকার একজন জনপ্রিয় নেতা বা এখানে আনাগোনা করে, তাকে চেনেন না। কোথাও কি তিনি ভয় পাচ্ছেন, সেই প্রশ্নটা যেমন উঠছে। পাশাপাশি যে ফুটেজ, তার মধ্যে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানেও তিনি কিন্তু দেখতে পেতেন। অথচ যে বিধায়কের উপস্থিতিতে ঘটনা, সেই এফআইআর সেই বিধায়কের কোনো জায়গায় নাম উল্লেখ নেই। স্থানীয় তৃণমূল বিধায়ক বলে কোথাও হয়তো ভয় পাচ্ছেন, এমনটাও যেমন প্রশ্ন উঠছে। তার পাশাপাশি তিনি কি তাহলে কাউকে আড়াল করতে চাইছেন? যে এসআইয়ের নামে যে তাণ্ডব, সেখানে যারা এসেছিলেন, যারা আগে থেকে বিক্ষোভ করছিলেন, তার নজরে ছিল। তাহলে কি তিনি বিডিও অফিসে কি হচ্ছে তিনি সেটা জানেন না? বিডিও অফিস চত্বরে কি হয় সেটা জানেন না? সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। তিনি এই ব্লকের সর্বা একজন প্রশাসনিক আধিকারিক হিসেবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার একজন জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ মেম্বার, তাদেরকে চেনেন না, পঞ্চায়েত সমিতির সদস্যকে চেনেন না, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে চেনেন না। সেটাই বারংবার প্রশ্ন করছে যারা সর্বোচ্চময় এই বিডিও অফিসে আনাগোনা করে। তবে এই বিষয়ে কিন্তু যারা জেলা স্তরের প্রশাসনিক আধিকারিক রয়েছে, তারা কিন্তু মুখে কুলুপ এঁটেছে। এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। বিডিওকে বারংবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নজর থাকবে যে বাকি বিডিও যারা আছেন ওই আশেপাশের চত্বরে কিংবা গোটা রাজ্যের বা অন্যান্য প্রশাসনিক আধিকারিক যারা আছেন, তারা এই ছবিটা দেখার পর আদৌ কোনো রিয়াক্ট করেন কিনা। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে নোটিশ। 2 জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। গনি খান চৌধুরীর ফ্যামিলি ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কি বলেছেন, পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। তো পুলিশের আধিকারিক সম্পর্কে কেন, যে কোনো সাধারণ মানুষ সম্পর্কে যদি কেউ অশ্রাব্য ভাষায় কথা বলে, যদি কেউ আইন বহির্ভূত ভাষায় কথা বলে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। আইনি পদক্ষেপে এত ভয় কেন? এই তো কথায় কথায় কোর্টে যায়, তাহলে উল্টো দিকে যদি কেউ আইনি পদক্ষেপ করে কোর্টে যায়, তার জন্য এত ভয়ের কি আছে?
ভয় পাচ্ছে, কারণ জানে ওরা অসভ্যতামি করেছে।